আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ছাত্র আন্দোলনে মানুষ হত্যার অভিযোগ, শেখ হাসিনা কাদের সহ 7 জনের বিরুদ্ধে আদালতে খুনের মামলা। মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্তের নির্দেশ। শেখ হাসিনার বিচার সহ 4 দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইক শুরু। বিগত সরকারের আমলে শীর্ষ আমলাদের পদত্যাগ দাবি। ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হিন্দু ধর্মাবলম্বীদের ধৈর্য ধরার আহ্বান। সংখ্যালঘু ইস্যুতে বহির্বিশ্বের চাপ নেই বললেন সেনাপ্রধান। সারা দেশে স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোদমে কাজ করছে পুলিশ। 15 আগস্ট ঘিরে নাশকতা করতে না দেবার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং আওয়ামী লীগ সরকারের গণহত্যার নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘে বিএনপির চিঠি। গণ অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের হাত নেই, দাবি হোয়াইট হাউসের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে নিরীহ মানুষকে খুনের দায়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ 7 জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে আদালতে। ঢাকার সিএমএম কোর্টে রাজধানীর মোহাম্মদপুরে নিহত এক দোকানির পক্ষে মামলাটি দায়ের করেন ওই এলাকার বাসিন্দা এসএম আমির হামজা। গণঅভ্যুত্থানে পদত্যাগ এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম মামলা। মামলাটি আমলে নিয়ে মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছে ঢাকা সিএমএম কোর্ট। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে মোহাম্মদপুরের বসিলা চৌরাস্তায় বিক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। এ সময় দোকানের কাজে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন মুদির দোকানদার আবু সায়েদ। গুলিতে মাথার খুলি উড়ে যায় তার। ঘটনাস্থলেই মারা যান তিনি। পঞ্চগড়ের ছেলে আবু সায়েদ এলাকায় রিকশা চালাতেন। পরে ঢাকায় এসে একটি ছোট্ট মুদির দোকান করতেন। তার পক্ষে মামলা করেন এক ব্যবসায়ী। এতে আসামি করা হয় শেখ হাসিনা সহ 7 জনকে। এই লাশটা ঢাকায় কোনো রকম পোস্টমর্টেম অথবা কোনো কিছু না করে আনআইডেন্টিফাইড ভাবে আপনার পঞ্চগড়ে পাঠিয়ে দেওয়া হয় এবং তাকে শহীদ অথবা অন্য কোনো কিছুতে কাউন্টেড না করেই লোকালি তাকে ওখানে দাফন করা হয়। তো অবশেষে বিবেকের তাড়নায় আর থাকতে না পেরে আজকে এসে খুনি হাসিনার এগেনস্টে হত্যা মামলার জন্য আবেদন করেছি। শেখ হাসিনা ছাড়া এই মামলায় আসামি করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনুর রশিদ ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এর পাশাপাশি পুলিশের অজ্ঞাতনামা ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাদের এই মামলায় আসামি করা হয়েছে। আদালত থানাকে বলেছে এজাহার হিসেবে গণ্য করে তদন্ত করবে, থানার বিষয়গুলো দেখবে। বাকি প্রক্রিয়া যেটা আছে আমি আপাতত সন্তুষ্ট। শুনানি শেষে আদালত মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার নেওয়ার নির্দেশ দেন। বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন এবং তদন্ত হবে। তদন্তের সাপেক্ষে মামলার আইনের প্রসিডিউর অনুযায়ী সর্বশেষ আমরা যতটুকু সাক্ষ্য প্রমাণ দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ভিডিও চিত্র আপনারা দেখেছেন এবং এগুলো সম্পূর্ণ আছে কিভাবে পুলিশ নির্বিচারে গুলি করেছে। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা ন্যায় বিচার পাবো। কোনো হুমকিতে ভয় না পেয়ে শেষ পর্যন্ত মামলা লড়ে যাওয়ার কথা জানান বাদী আমির হামজা সাতিন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায় রয়েছে বলে মনে করেন আইনজীবীরা। এমনকি গুম খুনের অপরাধে আন্তর্জাতিক আদালতেও অভিযোগ দায়ের হতে পারে বলে জানান তারা। শেখ হাসিনা ইস্যুতে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনের আশঙ্কাও করছেন রাষ্ট্র গবেষকরা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চাপুল। প্রধানমন্ত্রিত্ব হারাবার পর এবার হত্যা মামলার জালে পড়লেন শেখ হাসিনা। বিভিন্ন গণমাধ্যম বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে নিহত হয়েছেন 4 শতাধিক মানুষ, যার দায় গিয়ে পড়বে তখনকার প্রধানমন্ত্রীর উপর। উনি প্রথম হুকুমের আসামি হবেন, যেটি আমাদের প্যানেল করে আছে। আর ওনার এই নির্দেশ পালন করে যারা সরাসরি গুলি করেছেন, যারা হত্যা করেছেন আমাদের নিরীহ ছাত্র জনতা, ইভেন শিশু, কিশোর, তরুণ তরুণী, এদেরকে
সুতরাং এই হত্যা মামলা একটা দিয়েই শুরু হয়েছে, সারা দেশে হবে। আপনি যদি প্রধানকে অ্যাকিউজ করে শাস্তির আওতায় না আনতে পারেন, তার অ্যাসোসিয়েটদেরকে আপনি শাস্তির আওতায় আনতে পারবেন না। সুতরাং এক্ষেত্রে আমার মনে হয় রাষ্ট্রকেই উদ্যোগ নিতে হবে। যিনি এফআইআর করেছেন তাকে রাষ্ট্র সম্পূর্ণরূপে সহযোগিতা করতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক বলছেন, মামলার কারণে আওয়ামী লীগ কিছুটা চাপে থাকবে, তবে একে রাজনৈতিক হিসেবেই নেবে দলটি। বাংলাদেশের রাজনীতির মূল জায়গাটাই হচ্ছে যে প্রতিশোধ, কাউন্টার প্রতিশোধ। মামলা আরও হবে এবং এগুলো পলিটিক্যালি, এক পক্ষ বলবে যে জেনুইন, আরেক পক্ষ বলবে যে এগুলো পলিটিক্যালি মোটিভেটেড। পরিবর্তন তো সরকারের হলো, কিন্তু রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন এটা তো হয়নি। এটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। বিগত সরকারের আমলে যারা দীর্ঘ সময় ধরে জেলখানায় ছিল, বন্দী ছিল, যেই সরকার পরিবর্তন ঘটল, একই সাথে সবাই যেন মানে খুব মুড়িমুড়কির মতো বেরিয়ে আসলো। হ্যাঁ, তাহলে প্রশ্ন তো থাকে, কি মামলা হলো, কিভাবে মামলা হলো, এই মামলার ভিত্তি কি আসলে কি ছিল। শুধু হত্যা মামলা নয়, আওয়ামী লীগ সরকারের সময় গুম খুনের অভিযোগে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হতে পারে বলেও মনে করছেন আইনজীবীরা। তাকে ফিরিয়ে দেবার ইস্যুতে ভারতের উপর এক ধরনের চাপ সৃষ্টি হবে বলেও মনে করা হচ্ছে। জেনোসাইডের কথা আসছে, যে হাজার হাজার মেরে ফেলেছেন, হাজার হাজার আহত করা হয়েছে এবং শান্তিপূর্ণ মিছিলে গুলি হয়েছে। অস্ট্রেলিয়ান এক পার্লামেন্ট মেম্বার জেনোসাইডের অভিযোগ এনে মামলা দায়েরের প্রক্রিয়াও করছেন। তো সুতরাং প্রত্যেকটা হত্যারই বিচার হবে, এটি তো রুল অফ ল, এবং সেটি শতাব্দী ধরেই তো চলে আসছে। বাংলাদেশের সাথে সম্পর্ক তার অনেকগুলো কারণে ভারতের জন্য গুরুত্বপূর্ণ। একটা হলো স্ট্র্যাটেজিক, কৌশলগত কারণে, কারণ চীনের সাথে বাংলাদেশের একটা সখ্যতা আছে। তার নর্থ ইস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ। বাংলাদেশ ভারতের একটা মানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বাজার। সে এতগুলো স্বার্থ বিসর্জন দিয়ে সে শেখ হাসিনার পক্ষে অবস্থান নেবে তা আমার মনে হয় না। তবে অ্যাটলিস্ট সে এটা হয়তো করতে পারে যে বলতে পারে যে আপনি অন্য কোনো দেশে চলে যান। দেশের স্বার্থে এই মুহূর্তে রাজনৈতিক স্থিতিশীলতা সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করছেন গবেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক বা প্রতিরোধ সপ্তাহ কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে রোড মার্চ কর্মসূচি পালন করেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় জড়িত আওয়ামী লীগ ও 14 দলের দোসরদের বিরুদ্ধে দেশব্যাপী মামলা করার আহ্বান জানান তারা। মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে বিস্তারিত। আবারও রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবার 4 দফা দাবিতে নতুন কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। সপ্তাহব্যাপী চলা কর্মসূচির নাম দেওয়া হচ্ছে রেজিস্ট্যান্স উইক বা প্রতিরোধ সপ্তাহ। নতুন কর্মসূচির প্রথম দিনে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হয় শিক্ষার্থীরা। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচারের দাবিতে চলে স্লোগান। পরে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া ঘুরে ভিসি চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমবেত হয় সার্জিস হাসনাতরা। শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের পর তারা বলেন, দেশকে অস্থিতিশীল করে পুনরায় ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় আনার অপচেষ্টা চালাচ্ছে একটি মহল। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সংখ্যালঘু ভাই বোনদের উপর আওয়ামী লীগ ও 14 দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। পতিতালয় থেকে সচিবালয় সবকিছুর সিদ্ধান্ত নেওয়া হতো গণভবন থেকে। এতদিন ধরে যারা দলকানা আওয়ামী বঞ্চিত হয়েছে তাদেরকে মেধার ভিত্তিতে
ন্যায্যতার ভিত্তিতে আবার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত আমলা ও সচিবদের পদত্যাগের দাবি জানিয়ে তারা বলেন, যতদিন সুষ্ঠু বিচার না হবে ততদিন মাঠে থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারছি না ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকার শপথ আমরা কি নিতে পারি? আগামীকাল সারাদিন আগামীকাল সারাদিন খুনিদের মামলা দিন। আগামীকাল সারাদিন। এ সময় জুলাই আগস্ট ব্যাপী আহত ও নিহতদের সঠিক তালিকা প্রস্তুতে সবার সহযোগিতা করার আহ্বান জানান তারা। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা চাঁদাবাজি ও দখলদারিত্ব করবে তাদের বয়কট করার কথাও জানান ছাত্র আন্দোলনের সমন্বয়করা। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। দেশের বর্তমান পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বীদের বিভক্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করে তিনি বলেন, দেশের নাগরিক হিসেবে সব ধর্মের মানুষ সমানভাবে সাংবিধানিক অধিকার ভোগ করবে। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সাথে নিয়ে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। মন্দিরে উপদেষ্টাদের ঢাকের বাদ্য বাজিয়ে স্বাগত জানান সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। সরকার পরিবর্তনে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা সহ নানা অভিযোগ তুলে ধরেন সনাতন ধর্মাবলম্বীরা। সব ধর্মের মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করার প্রতিশ্রুতি দেন ডক্টর ইউনূস। আপনারা বলেন যে আমরা মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই যাবেন, আর কিছু চাই না। আপনারা আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু অধিকার, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি। আপনি যত কিছু বলেন, ওই একটা খুব করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবেন। ওই মজার খেলাতে আর আমাদেরকে নিয়ে যাবেন না। আমরা এসেছি যে এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন, যদি না পারি আমাদেরকে দোষ দিন। সনাতন ধর্মাবলম্বীদের সব ধরনের সমস্যা সমাধানেরও আশ্বাস দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বর্তমান সরকারকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে রাজশাহী সেনানিবাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে সেনাপ্রধান বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেন, ট্রমা কাটিয়ে পুলিশ স্বাভাবিক অবস্থায় ফিরলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। সংখ্যালঘু ইস্যুতে বহির্বিশ্বের চাপ নেই বলেও জানান তিনি। আমরা এই সরকারকে সর্বতভাবে সাহায্য করব। সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবে সেটা আমরা করব। ধর্ম বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। স্বাভাবিক হয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। শিক্ষার্থীদের সাথে ট্রাফিক নিয়ন্ত্রণে সারা দেশে পুরোদমে কাজ করছে পুলিশ। 639টির মধ্যে 628টি থানায় শুরু হয়েছে পুলিশি সেবা। তবে বেশি ক্ষতিগ্রস্ত 11 থানায় 2-1 দিনের মধ্যে শুরু হবে কার্যক্রম। এদিকে 15 আগস্টকে কেন্দ্র করে কাউকে নাশকতা করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে বিস্তারিত। সারা দেশে পুরোদমে কাজ শুরু করেছেন পুলিশ সদস্যরা। মঙ্গলবার 639টি থানার মধ্যে 634টিতে শুরু হয়েছে কার্যক্রম। আর 5টির অবকাঠামো এবং আসবাবপত্র সম্পূর্ণরূপে ধ্বংস হওয়ায় সেখানে কার্যক্রম শুরু হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। তবে পালিয়ে যাওয়া পুলিশ সদস্যদের বেশিরভাগই থানায় এসে রিপোর্ট করেছেন।
ক্ষতিগ্রস্ত থানায় যতটুকু স্থাপনা আছে তাতেই স্বল্প পরিসরে কাজ শুরু হয়েছে। অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত পুলিশ সদস্যরা শুধু জিডি এবং মিসিং রিপোর্ট নিচ্ছেন। ওনার আন্তরিক, বোঝা যাচ্ছে যে তারা সেবা দিতে আগ্রহী আর পকেট মার হয়ে গেছে, সে কারণে আমি একটা জিডি করতে আসলাম, সিমেন্ট উঠাতে হবে। ট্রাফিক নিয়ন্ত্রণে সড়কে পুরোদমে কাজ শুরু করেছেন পুলিশ সদস্যরা। ট্রাফিক পুলিশের সব সদস্যই নগরের বিভিন্ন মোড়ে শিক্ষার্থীদের সাথে দায়িত্ব পালন করছেন। আমাদের মূল সমস্যা হচ্ছে ওয়াশরুম নাই, বসার জায়গা নাই, একটু রেস্ট করার জায়গা নাই, এই সমস্যাটা। এছাড়া আমাদের অন্য লজিস্টিক সমস্যা নাই। বৃহস্পতিবার হলে যদি ওনারা চলে আসে তাহলে আমাদের স্থগিত কাজ। এরপর যদি ওনারা মনে করেন যে তারপরও স্টুডেন্টদের দরকার, তাহলে আমরা অবশ্যই আসবো। রাস্তায় যে জ্যাম হচ্ছে এটা আমাদের সামলাতে কষ্ট হচ্ছে, কারণ ম্যাক্সিমাম কেউ মানতে চায় না। এদিকে পিলখানায় বিজিবি হাসপাতালে আহত সদস্য ও শিক্ষার্থীদের দেখতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তাদের চিকিৎসার খোঁজখবর নিয়ে তিনি গণমাধ্যমকে জানান, আগের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত পুলিশ বাহিনী। 15 আগস্ট যেটাই হয়, দেয়ার বি হেভি প্রেজেন্স অফ পুলিশ, কেউ যাতে কোনো রকমের গন্ডগোল করতে না পারে। 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে, যারা বানিয়েছে তাদের আই উইল টেক দেম টু ইন্টারন্যাশনাল কোর্ট। কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রেকমেন্ডেশন চলে গিয়েছে, আমি নাম বলবো না এই মুহূর্তে। তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে। আমি কয়দিন আছে, যতদিন থাকি, আই উইল মেক শিওর দ্যাট দিস কালপ্রিটস আর ব্রট ইনটু বুক। বিজিবির তথ্য অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের 3 জন সদস্য নিহত ও 130 জন আহত হয়েছেন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রপতির আদেশে পুলিশের ঊর্ধ্বতন পদে ব্যাপক রদবদল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অধিকাংশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া ও বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলামকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। অতিরিক্ত আইজিপি তৌফিক মাহবুব চৌধুরীকে পিবিআই প্রধান, রেলওয়ে পুলিশের ডিআইজি শাহ আলমকে এসবি প্রধান এবং অতিরিক্ত ডিআইজি এএফএম আঞ্জুমান কালামকে সিআইডিতে পাঠানো হয়েছে। এছাড়া অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেনকে খাগড়াছড়ির এপিবিএন ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছে। পাশাপাশি ডিএমপি ও পুলিশের বিভিন্ন ইউনিটের 29 কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি তালিকায় রয়েছে 18 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও। আর রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান এবং রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ছাত্র জনতার আন্দোলন দমনে শেখ হাসিনা সরকারের চালানো গণহত্যার নিরপেক্ষ স্বচ্ছ তদন্তে জাতিসংঘকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বিএনপি। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কাছে চিঠি পৌঁছে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, গণহত্যাকারী কোনো ব্যক্তি ও দলকে বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। মনিল হাসানের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার গণ আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনী দলীয় ক্যাডার দিয়ে আওয়ামী লীগ সরকারের চালানো হত্যা, নৃশংসতার তদন্ত ও বিচারের দাবি দেশ বিদেশে ক্রমেই জোরালো হচ্ছে। এমন বাস্তবতায় জাতিসংঘের কাছে আন্তর্জাতিক মানের স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে বিএনপি। দলের পক্ষে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গ্রোয়েন লুইসের কাছে চিঠি পৌঁছে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য কেউ যেন ভবিষ্যতে এমন নৃশংসতা, গণহত্যা চালাতে না পারে তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, বাংলাদেশের নাগরিকদের যে হত্যা করা হয়েছে, তার একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানের স্বচ্ছ তদন্তের মাধ্যমে সম্পূর্ণ যে ঘটনাগুলো ঘটেছে এটার উদ্ঘাটন করার জন্য আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি। জাতিকে কলঙ্ক মুক্ত করতে হলে বিশ্বের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে, যাতে আগামী দিনে বাংলাদেশের নিজের দেশের নাগরিকদের হত্যা করে জোর করে ক্ষমতায় গিয়ে থাকার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যাতে কারো মনে আগামী দিনে না জাগে। এদিকে গণ আন্দোলন চলাকালে যারা আহত হয়েছিলেন তাদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান। পরে তিনি জানান, গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের অর্জনকে ব্যর্থ করে দিতে চায় পরাজিত শক্তি। কোটা দিয়ে এই আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু শেষ হয়েছে কিন্তু অন্যভাবে। জনগণের যে মৌলিক অধিকার, ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার, সেখানে গিয়ে শেষ হয়েছে। কাজে এটা আজকে যারা
অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তারা সেটা উপলব্ধি করেন এবং তারা সেভাবেই কাজ করছেন। অন্যদিকে শাহবাগের সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কোনো চেষ্টা সফল হতে দেয়া হবে না। সমাবেশ থেকে সারা দেশে অবস্থান, দোয়া মাহফিলের 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপর নিষেধাজ্ঞা চেয়েছেন মার্কিন কংগ্রেসের 6 সদস্য। দেশটির অর্থমন্ত্রী জেনেট ইয়েলেনকে চিঠি দিয়েছেন তারা। বিনা উস্কানিতে শিক্ষার্থীদের আন্দোলনে হামলা ও পুলিশ বিজিবিকে আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেওয়ার দায়ে তাদের উপর নিষেধাজ্ঞা জারির এই আহ্বান জানানো হয়। কংগ্রেসের এই সদস্যরা হলেন লয়েড ডগেট, এডওয়ার্ড জে মার্কি, উইলিয়াম আর কিটিং, ক্রিস ভন হলেন, জেমস পি ম্যাকগভার্ন ও অল গ্রিন। লয়েড ডগেট তার এক্স অ্যাকাউন্টে চিঠিটির অনুলিপি প্রকাশ করেছেন। বাংলাদেশের গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের পতনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে দেশটির সরকার। সেন্ট মার্টিন দ্বীপ নিয়েও তাদের কোনো আগ্রহ নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। শেখ হাসিনা ভারতে অবস্থান করে তার পতনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে যে বক্তব্য দিয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন মার্কিন সরকারের মুখপাত্র কারিন জে পিয়েরে। স্থানীয় সময় সোমবার বিকেলে হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা তথ্য এবং গুজব বলেও উল্লেখ করেন হোয়াইট হাউসের এই কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট জো বাইডেন গুরুত্বের সাথে খতিয়ে দেখছে বলেও জানান জে পিয়েরে। গত রোববার ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা তাদের একটি প্রতিবেদনে শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলে, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে, কারণ তারা সেন্ট মার্টিন দ্বীপটি দখল নিতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের 17তম উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ফারুক আজম বীর প্রতীক। বেলা 11টায় বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। নিয়ম অনুযায়ী প্রথমে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের এবং পরে গোপনীয়তার শপথ নেন ফারুক আজম। পরে শপথ বইয়ে সই করেন নতুন উপদেষ্টা। ফারুক আজমের শপথের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের 17 সদস্যের উপদেষ্টা পরিষদের সবার শপথ গ্রহণ শেষ হল। নতুন এই উপদেষ্টাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে শপথ নিয়েছেন আপিল বিভাগের নতুন 4 বিচারপতি। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। শপথ নেওয়া 4 বিচারপতি হলেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি রেজাউল হক ও বিচারপতি এস এম ইমদাদুল হক। শপথ গ্রহণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি, আইনজীবী ও সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত শনিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 6 জন বিচারপতি পদত্যাগ করেন। গতকাল হাইকোর্ট বিভাগের 4 জন বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রাজধানী সহ সারা দেশে সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি পরিচ্ছন্নতা ও চিত্রাঙ্কনের মাধ্যমে রাঙিয়ে তুলছেন শহরের অলিগলির দেয়াল এবং বিভিন্ন স্থাপনা। শিক্ষার্থীদের কাজে সহমত জানাতে খাবার, পানি সহ প্রয়োজনীয় উপকরণ নিয়ে পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আরো জানাচ্ছেন রাসনা দাস। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানী সহ সারা দেশের সব থানা পুলিশ শূন্য হয়ে পড়ে। নিরাপত্তাহীনতায় কর্মবিরতি ঘোষণা দেয় পুলিশ সদস্যরা। ট্রাফিক শূন্য সড়কে দেখা দেয় চরম বিশৃঙ্খলা। এমন পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শিক্ষার্থীরা। তাদের সমর্থন জানিয়ে সাধারণ মানুষ বলছেন, ইচ্ছা থাকলে অনিয়মের বিরুদ্ধে পরিবর্তন আনা সম্ভব। পুলিশ নাই, তারা যে কাজটা করছে এটা না করলে তো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতো। পুলিশ বাহিনী তাদের কাছে শিক্ষা নেওয়া উচিত যে ছাত্ররা কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, কিভাবে করছে। কারণ যেসব সার্জেন্টরা রাস্তায় গাড়ি ঘোড়া বাড়ালে যেরকম ঘুষ খায় চান দেয়, সব তো বন্ধ হয়েছে। এই অবস্থায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে দেশের বিভিন্ন সামাজিক সংগঠনও। অনেকে আমরা টি শার্ট, পানি, খাবার এবং আমাদের পক্ষ থেকে একটা মেসেজ যে আমরা একটি সুস্থ, সুন্দর এবং নিরাপদ বাংলাদেশ চাই। এত
মারে মারে পড়ে তারা শান্তিভাবে পুলিশের সাথে কাজ করতে পারে, একসাথে আমার খুব ভালো লাগে। ওরা অনেক শ্রম দিচ্ছে, তাই ওদের পাশে দাঁড়াচ্ছি। আমরা কোনো ধর্ম ভেদ বিচার কোনো কিছু মানি না, আমরা সবাইকে নিয়ে বাঁচতে চাই বাংলাদেশের মানুষ। শিক্ষার্থীরা বলছে শুধু শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কাজ করার দিন শেষ, যে কেউ চাইলে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এডুকেটেড হলেও যে সবার সাথে কাজ করতে পারবে না এরকমটা কোনো কথা নয়। যে যতটুকু কোয়ালিফিকেশন হয়ে রাখে না, আমরা সাধারণ মানুষের সাথে কাজ করার জন্য আমরা প্রস্তুত। গতকাল থেকে পুলিশ আমাদের সাথে যুক্ত হওয়ার পর থেকে তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। সাধারণ মানুষ বলছেন দেশ গড়তে শুধু শিক্ষার্থীদের কাজ করলে হবে না, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে সব শ্রেণী পেশার মানুষকেও এগিয়ে আসতে হবে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। টানা 24 দিন বন্ধ থাকার পর সারা দেশে আজ থেকে শুরু হয়েছে মেইল ও লোকাল ট্রেন চলাচল। বিভিন্ন গন্তব্যের ট্রেনগুলো নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। এর আগে গতকাল শুরু হয় মালবাহী ট্রেন চলাচল। বৃহস্পতিবার থেকে চলবে আন্তনগর, তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন আপাতত চলবে না। তরিক ইসলামের রিপোর্টে বিস্তারিত। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রায় এক মাস সারা দেশে বন্ধ থাকে রেল চলাচল। সকাল থেকে সীমিত পরিসরে চালু হয় রেল সেবা। প্রথম দিন কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায় ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস, চট্টগ্রামগামী কর্ণফুলী ও দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন। দীর্ঘদিন পর রেল চলায় খুশি যাত্রীরা। এখন শুরু হয়েছে, এখন খুব ভালো, অনেকই আনন্দ লাগতেছে। 22 দিন পরে আজকে বাড়ি যেতে পারছি। এখানে আটকা ছিলাম 22 দিন ধরে। হুটহাট কোনো কারণে ট্রেনটা বন্ধ হয়ে যাক, এটা চাই না আমরা কখনো। আমরা চাচ্ছি যে সেবা, রেলের সেবাটা একটু উন্নত হোক। চাই না যার কখনো ট্রেন যোগাযোগ বন্ধ হোক, এটার জন্য রেগুলার চলে, কারণ এটা বন্ধ থাকলে যাত্রীদের খুবই ভোগান্তি হয়। রেল চলাচল স্বাভাবিক করতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে স্টেশন ম্যানেজার। আজকে থেকে আমাদের সকল লোকাল মেল কমিউটার ট্রেনগুলো চলাচল শুরু করছে। আর ইতিমধ্যে আমাদের অনেকগুলো ট্রেন লোকাল মেল কমিউটার ট্রেনগুলো ছেড়ে গিয়েছে। আর আগামী 15 আগস্ট থেকে আমাদের সকল আন্তনগর ট্রেনগুলো চলাচল শুরু করবে। আমাদের রেলওয়ে পুলিশ এবং বাংলাদেশ রেলওয়ে নিজস্ব নিরাপত্তা বাহিনী RNB সবাই সম্মিলিতভাবে চেষ্টা করছি যেন একটি সুন্দর, স্বাচ্ছন্দ্যময় এবং নিরাপদ রেল ট্রেন যাত্রা উপহার দেওয়া যায়। বৃহস্পতিবার থেকে চালু হবে আন্তনগর ট্রেন। চলছে অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম। দীর্ঘদিন পর ট্রেন চলাচল শুরু হয় স্বস্তি জনমনে। সবারই প্রত্যাশা নতুন বাংলাদেশে আর কোনো আঘাত না আসুক, রাষ্ট্রীয় সেবা খাতে উন্নত হোক সেবার মান। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সাম্প্রতিক বন্যায় সিলেটের মৌলভীবাজারে ক্ষতিগ্রস্ত হয়েছে 200 কিলোমিটার পাকা সড়ক। পানির তোড়ে ইটের খোয়া বের হয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। রাস্তা মেরামতে 150 কোটি টাকা লাগবে বলে জানিয়েছে LGET। মৌলভীবাজার থেকে সৈয়দ মহসিন পারভেজের তথ্যচিত্রে ব্যুরো রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জুন মাসে প্লাবিত হয় মৌলভীবাজারের কয়েক উপজেলার অসংখ্য এলাকা। 1.5 মাস পর হাকালুকি হাওর এলাকায় পানি কমতে শুরু করায় জেগে উঠেছে ডুবে যাওয়া রাস্তাঘাট। দৃশ্যমান হতে শুরু হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ। ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার 200 কিলোমিটার সড়ক ও 8টি ব্রিজ কালভার্ট। গাড়ি লয়ে পরশুদিন উল্টে গেছিলাম, তারপরে গাড়ি নষ্ট হয়েছে, এর মাঝে অনেক পানির লাগে বাসাও যেতে পারি না। বারবার আমরা এই বন্যা ক্ষতিগ্রস্ত হইতে আমরা দাবি হইল মনে হয় এই এলাকার আমরা রাস্তাটা উঁচু, রাস্তাটা যদি উঁচু হয় মোটামুটি আমরা একটু তো নাইলে আরামে চলাফেরা করতাম। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করতে কয়েক বছর সময় লাগবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। এই ক্ষতির পরিমাণটা নির্ধারণ করে পরবর্তী এটা মেরামতের জন্য আমরা হেডকোয়ার্টার তথ্য পাঠাবো। সেই অনুযায়ী আমাদের বরাদ্দ আসলে, প্রকল্প অনুযায়ী বরাদ্দ আসলে আমরা সেটা বাস্তবায়ন করে আমরা পরবর্তী খুব যত দ্রুত সম্ভব এই রাস্তাগুলো মেরামত করব। ভাঙাচোরা সড়কে রয়েছে দুর্ঘটনার ঝুঁকি। গন্তব্যে পৌঁছাতে প্রায় দ্বিগুণ সময় লাগছে মানুষের। বেড়েছে পরিবহন ভাড়াও। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন ডক্টর আহসান এইচ মনসুর। সদ্য পদত্যাগ করা গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হবেন তিনি।
আইন অনুসারে ৬৭ বছরের বেশি বয়সী কেউ গভর্নর হওয়ার সুযোগ নেই। এজন্য বয়স সংক্রান্ত আইনি শর্ত শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডক্টর আহসান এইচ মনসুর বর্তমানে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এনজিও ব্র্যাকের চেয়ারম্যানের দায়িত্বও রয়েছেন তিনি। ডক্টর আহসান এইচ মনসুর ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ছাড়াও ১৯৮৯ সালে অর্থমন্ত্রী ওয়াহিদুল হকের অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে অনুরোধ করেছে যুক্তরাজ্য। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোন কলে এই অনুরোধ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, পদক্ষেপে ভুল হিসেব নিকেশের গুরুত্বের ঝুঁকি রয়েছে। তাই শান্ত থেকে সতর্কতার সাথে পরিস্থিতি মোকাবেলার অনুরোধও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। সম্প্রতি ইরানে গুপ্ত হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধ নেবার ঘোষণা দেয় হামাস ও ইরান। এতে ইরান ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। লাভজনক হওয়ায় ঝালকাঠিতে গত কয়েক বছর ধরে জনপ্রিয় হয়ে উঠেছে লেবু চাষ। পেয়ারা আমড়ার পর লেবু চাষ করে স্বাবলম্বী হচ্ছেন চাষিরা। স্থানীয় বাজার সহ সারা দেশে এখানকার লেবুর চাহিদা থাকায় দিন দিন চাষাবাদে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুপ্পা। দেশের দক্ষিণাঞ্চলের জেলা ঝালকাঠিতে বাড়ছে লেবু চাষ। ভীমরুলি, কীর্তিপাশা, খাজুরা, নবগ্রাম সহ ২২ গ্রামে কান্দিবেট পদ্ধতিতে বাণিজ্যিকভাবে কাগজি লেবু চাষ করছেন কৃষকরা। বর্তমানে প্রতিটি লেবু বিক্রি হচ্ছে ১ থেকে ১.৫ টাকায়, যা অন্য যে কোনো সময় ৫ থেকে ১০ টাকায় বিক্রি হয়। প্রতি বিঘা জমিতে লেবু চাষে খরচ হয় ৪০ থেকে ৫০ হাজার টাকা। বছরে আয় প্রায় ২ থেকে ২.৫ লাখ টাকা। আমরা বাগানের ভিতরে লেবু চাষ করছি। লেবুর ফলন ভালো, অত্যন্ত লাভজনক। লেবুটার ব্যাপক চাহিদা রয়েছে। এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ীরা লেবু কেনার উদ্দেশ্যে আমাদের এলাকায় এসে থাকেন। বর্তমানে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কারণে এখানের লেবু চাষিরা অনেক লাভবান। লেবু চাষ সম্প্রসারণে কৃষকদের নানা পরামর্শ প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। অমৌসুমে লেবুর যখন চাহিদা বেশি হয়, লেবুর ফলন যখন কম থাকে, সেই সময় কিভাবে কৃষক ভাইরা লেবুকে আরো বেশি লেবু গাছে লেবু ধরবে, সে বিষয়ে কিন্তু কৃষক ভাইদেরকে কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে পরামর্শ প্রদান করা হচ্ছে যে অমৌসুমে কিভাবে লেবুর ফলনটা বাড়ানো যায়। জেলায় চলতি মৌসুমে ৯২ হেক্টর জমিতে লেবুর চাষ হয়। এর বিপরীতে উৎপাদিত হয় ৬৫০ মেট্রিক টন লেবু। এর সাথে জড়িত প্রায় ২,০০০ কৃষক। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে অস্থিরতা শুরু হয়েছে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালকদের পদত্যাগ দাবি করেছে ক্রীড়া উন্নয়ন পরিষদ। মিরপুরে ক্রিকেট বোর্ডের সামনে এই সংগঠনের ব্যানারে হাজারো মানুষ উপস্থিত হয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন করে। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া সম্পাদক ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ক্রিকেট বোর্ডকে দলীয়করণ এবং রাজনীতি মুক্ত করার আহ্বান জানান। SM আশরাফের রিপোর্টে বিস্তারিত। শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চলছে পদত্যাগের হিড়িক। কেউ নিজে থেকেই পদত্যাগ করছেন, কেউ আবার চাপের মুখে তা করতে বাধ্য হচ্ছেন। সে চাপের চিত্রই দেখা গেল বিসিবির সামনে। ক্রিকেট বোর্ডের বাইরে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ সংগঠনের ব্যানারে উপস্থিত হন সাবেক ক্রিকেটার, ফুটবলার সহ ক্রীড়া সংগঠকরা। তাদের দাবি, গত ১৫ বছরে আওয়ামী দুঃশাসনে পরিচালিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে উন্নয়নের নামে দুর্নীতি চলেছে। আমাদের দাবি হচ্ছে যে এই ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা অনতিবিলম্বে পদত্যাগ করে, স্বেচ্ছায় পদত্যাগ করে, যেহেতু ICCর কিছু রুলস রয়েছে এবং সেটা আমরা দ্রুত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন
তার সাথে বসে আলোচনা করে নতুনভাবে একটি ফরম্যাট করে আইসিসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিক আমরা কাজ করে আমরা ইলেকশনের মাধ্যমে নতুন একটি বডি দাবি করছি এবং সেই বডির মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতে এগিয়ে যাবে সেটা আমরা প্রত্যাশা করছি। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, শুধু ক্রিকেট বোর্ড নয়, দেশের সব ফেডারেশনেই কর্মকর্তাদের পদত্যাগ চান তারা। আমি আপনাদেরকে ওয়াদা করছি বাংলাদেশে ভবিষ্যতে কোনো ক্রিকেট বোর্ড বলেন, কোনো ফেডারেশন বলেন, কোথাও কোনো রাজনৈতিকরণ, দলীয়করণ করা হবে না। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, কবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল সহ বোর্ডে আসতে না পারা বঞ্চিত ক্রীড়া সংগঠক। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তানের লাহোরে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে পা রাখতেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন টাইগাররা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা হাসি মুখে বরণ করে নেন বাংলাদেশের ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফদের। অলরাউন্ডার সাকিব আল হাসান সরাসরি পাকিস্তানি দলের সাথে যোগ দেবেন। মুশফিকুর রহিম, মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয় এ দলের সাথে আগেই পাকিস্তানে আছেন। 17 আগস্ট বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও আগেই পাকিস্তানে চলে যায় টাইগাররা। সেখানেই শান্ত সাদমানরা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত 2টি ম্যাচের প্রস্তুতি নেবেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। ছাত্র আন্দোলনে মানুষ হত্যার অভিযোগে শেখ হাসিনা কাদের সহ 7 জনের বিরুদ্ধে আদালতে খুনের মামলা। মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্তের নির্দেশ। শেখ হাসিনার বিচার সহ 4 দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইক শুরু। বিগত সরকারের আমলে শীর্ষ আমলাদের পদত্যাগ দাবি। ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হিন্দু ধর্মাবলম্বীদের ধৈর্য ধরার আহ্বান। সংখ্যালঘু ইস্যুতে বহির্বিশ্বের চাপ নেই বললেন সেনাপ্রধান। সারা দেশের স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোদমে কাজ করছে পুলিশ। 15 আগস্ট ঘিরে নাশকতা করতে না দেবার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং আওয়ামী লীগ সরকারের গণহত্যা নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘে বিএনপির চিঠি। গণ অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের হাত নেই দাবি হোয়াইট হাউসের। দর্শক, একটি আহ্বান। দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।